আচ্ছা দেখো, আমরা আজকে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় লেনদেন থেকে হিসাব সমীকরণে প্রভাব বা লেনদেনের প্রভাব বা এ সমান এল প্লাস ও ই, যেভাবেই বলা থাকুক এটা হচ্ছে বিষয়টা হচ্ছে কি বিবরণী ছক। এখন আমরা যদি এটা খুব সহজভাবে চিন্তা করি তাহলে এই অঙ্কটা একদম সহজ, আর তোমরা যদি কঠিনভাবে নাও তাহলে কঠিন। তা আমরা সহজভাবে নিব কিভাবে? আমরা যখন এই বিবরণী ছক করা শুরু করব আমাদেরকে মনে রাখতে হবে এটা প্রত্যেকটা তারিখে আমাদের উভয় পাশ কি হবে? সমান হবে। দেখো এখানে প্রশ্নে কি আছে? এ সমান এল প্লাস ওই, তাহলে আমাদের সম্পদের দিকও সমান হবে, আবার কি দায় বা মালিকানা সত্ত্ব, দায় ও মালিকানা সত্ত্বের যে দিকটা আছে সেটাও সমান হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি একটা অঙ্ক নিয়ে আগে ঘর করি, তোমরা 5 নম্বর অঙ্কটা বের করো। জেমস ট্রেডার্সের 22 পৃষ্ঠাতে আছে লেনদেনের দ্বিতীয় অধ্যায় 5 নম্বর অঙ্কটা। তো আগে আমরা একটু অঙ্কটা পড়ি, পড়লে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের কয়টি ঘরের প্রয়োজন আছে। বুঝে যাব না পড়লে? তোমরা যখন পক্ষ নির্ধারণ করতে পারবে। একটু খেয়াল করো, প্রথমে 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা ও 70,000 টাকার আসবাবপত্র নিয়ে একটি ব্যবসা শুরু করা হলো। তাহলে মালিক যখন 1,70,000 টাকা ব্যবসায় নিয়ে আসছে সেটা ব্যবসার জন্য কি? সেটা ব্যবসার জন্য কি? মালিক ব্যবসায় 1,70,000 টাকা দিছে, ব্যবসার জন্য কি? আচ্ছা আমরা একজন একজন করে আগে নি, তুমি বলো সেটা ব্যবসার জন্য কি? নগদান ও মূলধনে যোগ হবে। তাহলে এরা যে একজন বলছে আয় একজন বলছে ব্যয়, সেটা কি ঠিক? মালিক যখন ব্যবসায় কিছু দেয় সেটা কি হিসেবে দেয়? নগদানটা দিচ্ছে কি হিসেবে দিচ্ছে? মূলধন। তাহলে আমরা কয়টা পক্ষ পেলাম? নগদান, মূলধন। শিওর? পরের অংশটাই পড়ো। ও 70,000 টাকার আসবাবপত্র দিলেন, তাহলে সেটা কি হিসেবে দিলেন? সে যে আসবাবপত্র প্রতিষ্ঠানে দিছে সেটা কি হিসেবে দিছে? আসবাবপত্রটা সম্পদ হিসেবে প্রতিষ্ঠানকে দেওয়ার পরে কি হয়েছে? প্রতিষ্ঠানে মূলধন হয়েছে না আয় হয়েছে না ব্যয় হয়েছে? মালিক, একজন মালিক, আমি আবার তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করি। একজন মালিক প্রতিষ্ঠানে যা দিবেন তা কি? মূলধন। আর প্রতিষ্ঠান থেকে যা নেবেন তা কি? উত্তোলন। মালিক, আজকে কিছু কথা ক্লিয়ার করি, মালিক প্রতিষ্ঠানে যা দিবেন তা মূলধন, প্রতিষ্ঠান থেকে যা নেবেন তা উত্তোলন। ক্রয় করলে প্রতিষ্ঠানের ব্যয় হয়, বিক্রয় করলে প্রতিষ্ঠানের আয় হয়। যার কাছে মালিক টাকা পাবে সে হচ্ছে দেনাদার, যাকে টাকা দিতে হবে সে হচ্ছে পাওনাদার। কি কথা মনে থাকবে তো? আরেকবার বলি তাহলে, মালিক প্রতিষ্ঠানকে কিছু দিলে, প্রতিষ্ঠান থেকে কিছু নিলে উত্তোলন, ক্রয় করলে, ক্রয় করলে ব্যয়, বিক্রয় করলে আয়। আর যদি যার কাছে টাকা পাবে দেনাদার, যাকে টাকা দিবে পাওনাদার। এই বিষয়গুলো মনে রাখতে হবে। আচ্ছা আরেকটা বিষয় মনে রাখি আমরা, একজন প্রতিষ্ঠানের মালিক প্রতিষ্ঠানের জন্য সে যে জায়গা ব্যবহার করলো, প্রতিষ্ঠানে যে কর্মচারী খাটাইলো, মানে সে যাদের কাছ থেকে সুবিধা নিল, এই সুবিধার জন্য যে অর্থ তাদেরকে পরিশোধ করলো সেটা কি হবে? ব্যয়। আর দীর্ঘমেয়াদে কোনো জিনিস ক্রয় করলো, ধরো এই যে একটা আলমারি ক্রয় করলো, সেটা কি হবে? সম্পদ। তাহলে প্রতিষ্ঠানের জন্য সুবিধা নেওয়ার জন্য, স্বল্প মেয়াদে সুবিধা নেওয়ার জন্য যা যা করবে এগুলোর জন্য অর্থ দিলে ব্যয়, আর দীর্ঘমেয়াদে দিলে সম্পদ। বিষয়টা বুঝতে পারছি? এবার দেখো আমাদের একদম 1 তারিখে নগদ 1,20,000 টাকা, এটা একদিকে আমার সম্পদ নগদ, আরেকদিকে এটা হচ্ছে মূলধন। আবার 70,000 টাকার আসবাবপত্র নিয়ে আসছে, এটা আসবাবপত্র হিসেবে একবার সম্পদ, আবার কি এটা যেহেতু মালিক দিছে তাই মূলধন। তাইলে আমরা সম্পদের দিকে দুইটা ঘর পাইছি, কি কি? নগদান, আসবাবপত্র, আর মালিকানা সত্ত্বের দিকে মূলধন। ঘরগুলা খেয়াল করবা। এরপরে 2 তারিখে দেখো প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটা হিসাব খোলা হলো। তাহলে ব্যাংকে যখন টাকা জমা দিছে মালিকের কি ঘটছে বলো তো? নগদ টাকা কমছে, নগদ থেকে কমে গেছে। আবার একই সাথে ব্যাংক বৃদ্ধি পাইছে। এই টাকাটা কোথায় নিয়ে জমা দিছে? এই টাকাটা কিন্তু অন্য কাউকে দেয় নাই, প্রতিষ্ঠানেরই একটা ব্যাংকের হিসাব খোলা হয়েছে। এই টাকাটা প্রতিষ্ঠানের নামে কোথায় আছে? ব্যাংক।
তাহলে আমার সম্পদের দিকে আরেকটা ঘর বাড়ছে, নগদান, আসবাবপত্র, ব্যাংক। আচ্ছা, এরপরে খেয়াল করো, বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয়। একটু আগে স্যার বলছি ক্রয় করলে কি হয়, তাহলে 45,000 টাকা ব্যয় হয়েছে। ব্যয় কোথায় থেকে বাদ যাবে, মূলধন থেকে বাদ যাবে। ক্লিয়ার? এখন এই 45,000 টাকা কিভাবে দিছে আমরা দেখি। খেয়াল করো তোমরা, এখানে বলছে 20,000 টাকা নগদে আর 15,000 টাকা চেকে। তাহলে নগদ থেকে 20,000 কি বিয়োগ, আর 15,000 যখন চেকে দিছে এটা কোথায় থেকে বিয়োগ হবে, ব্যাংক থেকে। এটা কোথায় থেকে বিয়োগ হবে, ব্যাংক থেকে। দেখো তো 45,000 হয়েছে কিনা, 20,000 আর 15,000 কত হলো, 45 হয়েছে। কত আর কত বাকি, এই 10,000 কি বলো তো, এই যে 35 হয়েছে আরো 10,000 বাকি, তো এই 10,000 কি, এই 10,000 দেনাদার। আমাদের কাছে তারা টাকা পাবে, তাহলে কি পাওনাদার। তাহলে আমরা দায়ের দিকে একটা ঘর পেলাম, কি পাওনাদার। পাওনাদার আমাদের প্রতিষ্ঠানের জন্য দায় না, কারণ এই টাকাটা আমরা দিতে হবে। পরের এন্ট্রিটা পড়ো, 80,000 টাকার পণ্য বিক্রয়। বিক্রয়ের মাধ্যমে কি ঘটছে, আয়। তাহলে আয় কি হবে, মূলধনের সাথে যোগ হবে। এখন দেখো 80,000 টাকা কিভাবে পাওয়া গেছে। নগদ 30,000 টাকা নগদের সাথে যোগ হবে। তারপরে চেকে 25,000 টাকা কোথায় যোগ হবে, ব্যাংকে যোগ হবে। এবার দেখো তো 80,000 পাওয়া গেছে কিনা, মোট 30 আর 25 কত হয়েছে, 55,000। আরো বাকি কত, আরো 25,000। তাহলে এই টাকাটা আমরা কিভাবে পাবো, এই টাকাটা আমরা পাবো তো, যাদের কাছে পাবো তাদেরকে কি বলবো, তাদেরকে বলবো আমরা দেনাদার। যাদের কাছে পাবো তারা দেনাদার, যাদেরকে দিতে হবে তারা, এটা মনে রাখবা, আবার প্রয়োজন এগুলো খাতায় লিখে রাখবে। এবার দেখো পরবর্তী হিসাবটা, জানুয়ারির 9 তারিখ, বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 পরিশোধ করা হলো। তাহলে আমাদের কাছে যে 10,000 টাকা পেত পাওনাদার, সেখান থেকে এখন 10,000 আমরা কি করব, বিয়োগ। আর এই টাকাটা যে পরিশোধ করছে কোথায় থেকে গেছে, নগদান থেকে বিয়োগ। তাহলে আর ঘর বাঁচছে না এটার জন্য। এবার আসো, মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন 8,000। মালিক ব্যবসা থেকে উত্তোলন করলে কি হবে, ব্যবসা থেকে উত্তোলন করলে মূলধন থেকে বাদ যাবে। আর টাকাটা নিচে কোথায় থেকে, নগদ থেকে না ব্যাংক থেকে, তাহলে কোথায় থেকে বাদ যাবে। আচ্ছা, এখন আমরা ঘরগুলা খেয়াল করি। সম্পদের দিকে নগদান, ব্যাংক, আসবাবপত্র, দেনাদার। কয়টা ঘর, 4টা। দায়ের দিকে পাওনাদার, আর আরেকটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে ঘরটা করতে পারবো তো, সবাই ঘরটা করে ফেলো দ্রুত। তোমরা স্কেল এবং পেন্সিল দিয়ে সুন্দর করে ঘর করবা। এখানে আমরা প্রথমে দেখব তারিখ, তারপরে উদ্ধৃত্ত। আচ্ছা, এখন সম্পদের কয়টা হবে, সম্পদের 4টা। এই যে 4টা সম্পদ, এখানে দায় আর কি, মালিকানা সত্ত্ব, তারপরে মন্তব্য। দায় একটাই ছিল না, পাওনাদার। সম্পদ ছিল আমাদের নগদান, তারপরে ব্যাংক, আসবাবপত্র আর দেনাদার। আর এদিকে হচ্ছে আমাদের ঘর, তারিখ, তারপরে উদ্ধৃত্ত। আমরা এই অঙ্কটা সহজে কিভাবে মনে রাখতে পারবো বলছিলাম, যে প্রতি তারিখ শেষে আমাদের উদ্ধৃত্ত কি হবে, উভয় পাশ সমান হবে। তাহলে আমরা প্রথমে 1 তারিখ লিখি, জানুয়ারির 1, 1,20,000 টাকা নগদে আনছে, আর আসবাবপত্র আনছে কত,
70,000। তাইলে এই মোট মূলধন হচ্ছে কত? 1,90,000। মন্তব্যের ঘরে লিখবো মূলধন। এই পুরো টাকাটা সে কি হিসেবে আনছে? মূলধন। এখন আমাদের কি কাজ বলো তো? উদ্বৃত্ত নির্ণয় করতে হবে এবং এটা প্রতি তারিখ শেষেই একবার নির্ণয় করতে হবে। উদ্বৃত্ত মানে কি? প্রতি ঘরের জের নির্ণয় করা, মানে যোগ বিয়োগ থাকলে সেটা সম্পন্ন করা। দেখো তো 1 তারিখ শেষে আমাদের হিসাব ঠিক আছে নি? এই পাশে 1,90,000, এই পাশেও 1,90,000। এবার 2 তারিখের লেনদেনটা আমরা পড়ি। বেলাল এন্টারপ্রাইজের দুঃখিত, প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের একটি হিসাব খোলা হলো। তাইলে যে ব্যাংকে কত জমা হয়েছে? 50,000। এই টাকাটা গেছে কোথায় থেকে? নগদান থেকে। তাইলে নগদান থেকে আমরা টাকাটা কি করব? হিসাব বিজ্ঞানে বিয়োগটা কিভাবে দেখানো হয়? ব্র্যাকেট দিয়ে, বাস। এবার কি আমাদের জেন নির্ণয় করতে হবে? হ্যাঁ, জেন নির্ণয় করতে হবে না? হবে। প্রত্যেক তারিখ শেষেই জের নির্ণয় করতে হবে। এই যে আমরা 2 তারিখের ঘটনা শেষ, এবার জের নির্ণয় করি। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলি, এখানে আমরা মন্তব্যের ঘরে কিছু লিখলাম না। কেন লিখলাম না এটা বলতে পারবে কেউ? যখন কোনো ঘটনা তোমার মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে না, সেটার মন্তব্য লেখার প্রয়োজন নেই। এই যে ব্যাংকে টাকা জমা দিছে, এটা কি মালিকানা সত্ত্বকে প্রভাবিত করছে? করে নাই, তাই এটাতে মন্তব্য লিখতে হবে না। এখন আসো তাহলে আমরা এবার উদ্বৃত্ত আবার নির্ণয় করি। এখানে আমরা ডট ডট দিলাম। 1,20,000 থেকে 50 গেলে 1,30,000, এখানে আছে 50, এখানে আছে 70, আর এখানে হচ্ছে এটা 1,30,000 কীভাবে হলো? 1,20,000 থেকে যদি 50 যায় তাহলে হচ্ছে 80, আর এখানে হচ্ছে কত? 1,90,000। তা আমরা দেখি তো দুই পাশ ঠিক আছে কিনা। 80 আর 50-এ 80 না, 70 আর 50-এ 1,20,000, আর 70 1,90,000, আবার এই পাশে কত আছে? 1,90,000। এবার পরের তারিখের লেনদেনটা পড়ো। বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। কত তারিখ? 6 তারিখ। ক্রয় করলে ব্যয় হয়। পুরো টাকাটাই কিন্তু ব্যয়, মাথায় রাখবে। আচ্ছা, তারিখ ঠিক আছে, তারিখ নিয়ে খুব বেশি সমস্যা না। 4 তারিখ পুরো টাকাটা কি হবে? ব্যয়। মূলধন থেকে কি বাদ? মূলধন থেকে বাদ দিছি তো। এখন 45,000 টাকার হিসাব আবার দেখাইতে হবে। এটা কিভাবে, কোথায় কোথায় দেখে। নগদ থেকে কত দিছে? নগদ থেকে 20,000। নগদ থেকে 20,000 কি বাদ না যোগ? বাদ। আর চেকে কত দিছে? 15,000। ব্যাংক থেকে বাদ না যোগ? বাদ। তাহলে নগদে দিছে 20,000, চেকে দিছে 15,000। 20 আর 15 কত? 35। 45-এর জন্য আরো কত বাকি? 10। এই 10 কে? পাওনাদার। তাহলে এবার আবার কি করতে হবে? উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। আর তোমরা আরেকটা জিনিস খেয়াল রাখবা, আমি যখন তারিখের হিসাবগুলো লিখি তখন টাকাটা একটু নিচে লিখি। তার মানে আমি বুঝাই যে আগের টাকাগুলো কিসের? জেরের, উদ্বৃত্ত নির্ণয় করার টাকা। আর এগুলো হচ্ছে এই তারিখের হিসাবের টাকা। তুমি ইচ্ছে করলে এই 10,000 আরও উপরেও লিখতে পারতে, অঙ্ক ঠিক, কোনো সমস্যা নেই, কিন্তু এটা জাস্ট সৌন্দর্য বজায় রাখার জন্য। মনে থাকবে তো? তো এবার উদ্বৃত্ত নির্ণয় করো। 70 থেকে 20 গেলে 50,000, 50 থেকে 15 গেলে এখানে কত? 35,000, এখানে 70,000, তারপর এই ঘরে 10,000, এই ঘরে 1,45,000। এবার 4 তারিখের পরে কত তারিখ আছে? 6 তারিখ। আচ্ছা, আমরা আবার এখানে যোগ করে দেখতে পারি। 50 আর 70-এ কত? 1,20,000, আর 35-এ 1,55,000। এখানে দেখো 10,000 আর 1,45,000, 1,55,000 মিল আছে তো? তোমরা অঙ্ক করার সময় এভাবে প্রতি তারিখ শেষে একবার যোগ করে দেখবা। 2-3 সেকেন্ড লাগবে এই যোগটা দেখতে যে মিল আছে কিনা। তাহলে 6 তারিখের হিসাব কি বলো?
৮০,০০০ টাকার পণ্য বিক্রয়, তাহলে বিক্রয় হলে কি হয়? আয়। আয়টা কোথায় যায়? মূলধনে কি হয়? যোগ হয়। এত দেরি করলে হবে না, সাথে সাথে যে ৮০,০০০ টাকার পণ্য বিক্রয় এটা মূলধনে যাই যোগ হবে। তো আমরা মূলধনে গিয়ে ৮০,০০০ কি করলাম? যোগ দিলাম। এখন এটা তো এক জায়গায় শুধু প্রভাব করে না, আরেক জায়গায়ও যাবে। এবার নগদে, নগদে ৮০,০০০ পুরো পাইছে কিনা আমরা দেখি। নগদে কত পাইছে? নগদে ৩০,০০০। তারপরে চেকে ২৫,০০০। তো ব্যাংকে লিখলাম ২৫,০০০। কত হয়েছে? ৫৫,০০০। আরো কত বাকি? ৩০, ২৫, ৫৫, ৮০ থেকে ৫৫ গেলে আরো ২৫ বাকি। এই ২৫ কি? দেনাদার। এই ২৫ আমরা ভবিষ্যতে পাবো এই মর্মে দেনাদার। বাকি দিয়ে বিক্রয় করলে দেনাদার। আর এখানে আমরা লিখবো মন্তব্যের ঘরে আয়। ঠিক আছে? এবার আবার উদ্ধৃত নামাই। ৫০, ৩০, ৮০, ২৫ আর ৩০, ৬০, এখানে ৭০, এখানে ২৫, এখানে ১০, আর এখানে হচ্ছে ১,২৫,০০০। এবার আবার তোমরা ইচ্ছা করলে যোগটানি দেখতে পারো একসাথে। ৮০ আর ৬০, ১,৪০,০০০। তারপরে এখানে কত? এখানে ২,২৫,০০০। এখানে কত? ৮০ আর ৬০, ১,৪০,০০০, ৭০, ২,১০,০০০, আর ২৫-এ ২,৩৫,০০০। এখানে দেখো ২,২৫,০০০ আর ১০, ২,৩৫,০০০। ঠিক আছে? আচ্ছা, এবার ৬ তারিখের পরে কত তারিখ আছে? ৯ তারিখ আছে। তো এবার ৯ তারিখের হিসাবটা কি দেখো। বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা ১০,০০০ টাকা পরিশোধ করা হলো। তো ১০,০০০ টাকা যে পরিশোধ করছে, নগদ থেকে ১০,০০০ বাদ। কিভাবে বাদ দিব? ব্র্যাকেট দিয়ে। আর এই ১০,০০০ কে গেছে? পাওনাদার বাদ গেছে নাকি? দিলাম বাদ। তো আবার দাগটানি কি করো? উদ্ধৃত নির্ণয় করো। মন্তব্য লিখলাম না, কেন লিখলাম না বলো? এটা মূলধনকে প্রভাবিত করে নাই। তাহলে এই ঘর এবার ফাঁকা, এখানে কোনো টাকা আর নাই। আমাদের আর একটা এন্ট্রি আছে, এটা শেষ করে যাই, যদিও ঘন্টা দিয়ে দিছে। কত তারিখ? 18 তারিখ। 18 তারিখে লেনদেনটা কি? মালিক উত্তোলন করেছে নাকি? তো মালিক যদি উত্তোলন করে কোথায়? মালিকানা সত্ত্ব থেকে বাদ। কি উত্তোলন করছে? 8,000। কোথায় থেকে উত্তোলন করছে? ব্যাংক থেকে। তাহলে এখান থেকে কোথায় থেকে বাদ যাবে? ব্যাংক থেকে। বাস, এই তারিখে এসে আমাদের অঙ্ক শেষ, আর লেনদেন নাই। তাহলে আমরা এই এন্ট্রিগুলো কি করব এবার? এই যে হিসাবগুলো আছে, প্রত্যেকটা হিসাবকে এই মাসের জন্য কি করব আমরা এখানে? হ্যাঁ, প্রত্যেকটাকে আমরা ক্লোজ করব। আর তোমাদেরকে পেন্সিল দিয়ে ঘর করতে বলছি, এটার কারণ হচ্ছে এই যে ক্লোজ শেষে সমান করে দাগ টেনে এগুলো মুছে ফেলবে রাবার দিয়ে। তারপরে এইভাবে টানার পরে এখানে মোট হচ্ছে এই পাশে 2,17,000 ক্লোজ। এইখানেও দেখো মোট হবে 2,17,000। 70 আর 52 কত? 1,22,000। 1,22,000 আর 70 1,92,000। সাথে 25 যোগ করো, 92 আর 25 2,17,000। তাহলে আমাদের অঙ্ক কি দুই পাশ মিলছে? আমাদের হিসাব সমীকরণের প্রথম শর্ত কি? দুই পাশ মিলতে হবে। দুই পাশ মিলা মানে তোমার অঙ্কটা সঠিক। এবার বুঝা গেছে? বুঝতে অসুবিধা হয় নাই তো? ঠিক আছে, তাহলে আজকের মতো এটাই থাক। এর পরবর্তীতে তোমাদেরকে আমি আবার ওই যে হিসাবের কারণ সহ ব্যাখ্যাটি লেনদেন কিনা সেটা আবার আরেকদিন আলোচনা করে দেব। ঠিক আছে, এটা উঠাই নাও আর ডায়েরিতে লিখে নাও যে পরীক্ষার প্রস্তুতি।